নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আজ রাজ্য সরকারের পর্যটন দফতরের পক্ষ থেকে সদর মহকুমা শাসকের আয়োজনে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক, বিধায়ক, নানা প্রতিনিধি এবং স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শহর জুড়ে করা হলো বড়দিন উদযাপন। অ্যাম্বুলেন্স দাতার আত্মজীবনী অবলম্বনে তৈরি হতে চলেছে বায়োপিক, যেখানে পদ্মশ্রী করিমুল হকের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা দেবকে। বিষয়টি নিয়ে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত করিমুল বাবু। নিম্নমুখী পারদ, কুয়াশার চাদরে মুড়ল তিস্তা পাড়ের জলপাইগুড়ি। দেরিতে হলেও অবশেষে ঘন কুয়াশা বুঝিয়ে দিচ্ছে চলছে শীতের মরশুম। গত দুদিন থেকে বেড়েছে কুয়াশার ঘনত্ব, সঙ্গে হিমেল হাওয়ায় অনেকটাই কাবু উত্তরের অন্যতম প্রাচীন জনপদ বিভাগীয় শহর জলপাইগুড়ি। শুক্রবার বেলা বাড়লেও দেখা নেই সূর্যি মামার। ভোরের কুয়াশা মাখা আবহাওয়ায় শরীর চর্চায় মেতেছে 8 থেকে 80। বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ নিম্নমুখী 10 ডিগ্রির আশেপাশে দাঁড়িয়ে থাকলেও যে কোনো মুহূর্তে এক সংখ্যায় নেমে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন শহরের প্রবীণ নাগরিকদের অনেকেই। তবে শীতের আমেজকে উপভোগ করতে খোশ মেজাজে ভোর থেকেই ঐতিহ্যবাহী রাজবাড়ি প্রাঙ্গণে হাজির হয়েছেন প্রবীণ নাগরিক মনোজ আগরওয়ালা। তিনি বলেন, এমন আবহাওয়া শারীরিক এবং মানসিক দুদিক থেকেই বেশ আনন্দে কাটাচ্ছে। ফের ধূপগুড়িতে পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি গাড়িকে ধাক্কা একটি লরির। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ির লাল স্কুল মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে, ধূপগুড়ি থেকে শিলিগুড়িতে হাসপাতালে স্বামীকে আনতে যাচ্ছেন দুই মহিলা। লাল স্কুল মোড় সংলগ্ন এলাকায় ছোট গাড়ির পেছনে ধাক্কা মারে একটি দূরপাল্লার লরি। ছোট গাড়িটি ধাক্কা মারে আরেকটি ছোট গাড়ির পেছনে। ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত হয় দুটি ছোট গাড়ি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ। ভর সন্ধ্যায় এদিন এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছোট গাড়ির ভেতরে থাকা যাত্রীরা জানায়, ধূপগুড়ি থেকে শিলিগুড়িতে স্বামীকে আনতে যাচ্ছিলাম, হাসপাতাল থেকে গাড়িতে দুর্ঘটনার কবলে পড়েছে লাল স্কুল মোড় এলাকায়। এখানে পেছন থেকে গাড়িটা এমন ভাবে ধাক্কা মারলো, আমরা তো ভিতরে ভয়ে সবাই একদম। মানে আপনাদের গাড়িতে ধাক্কা মারছে? গাড়ির তো পিছনে একদম গ্লাস সব ভেঙে গেছে। মানে কারো কি ক্ষতি হয়েছে? মানে ঝাঁকিটা আমাদের লাগছে। মানে অল্পের জন্য তো বেঁচে গেলেন। হ্যাঁ, অল্পের জন্য। এখন কিভাবে যাবেন? এখন যে কিভাবে যাবো, এটা তো আমার রুগী সেই সেতে শিলিগুড়ি। মানে আপনার কি রিজার্ভ গাড়িতে যাচ্ছেন না পার্সোনাল গাড়ি? না, এটা রিজার্ভ করে। রিজার্ভ করে যাচ্ছেন? মানে হাসপাতালে যাবেন নাকি? হ্যাঁ। কে আছে হাসপাতালে? আমার স্বামী আজকে ছুটি দিছে, তো নিয়ে আসবো বাড়িতে। এখন কি করে যাবেন? এখন আমি কি করবো? এখন তো কোথায় গাড়ি পাবো, ঠিক করে দিবে, কি করবে না করবে। क्या हुआ ये पर? यहाँ वो सिग्नल हो गया, तब तक गाड़ी में हमारा ब्रेक नहीं लगा। ब्रेक का समस्या है? नहीं, समस्या नहीं है। एक बाइक पड़ गया तो नहीं रुक पाया गाड़ी। लोड गाड़ी है ना। गाड़ी में क्या है? गाड़ी में चाय पत्ती है। चाय पत्ती है? कहाँ ले जा रहे थे? कलकत्ता। कलकत्ता। ये কুয়াশা, বাতের আকাশ ভালো না, সেরকম দেখতে পাওয়া হচ্ছে। আমি সিগন্যাল লাইট দিয়ে আমি চালাচ্ছিলাম। রেড সিগন্যাল দিয়েছি রীতিমতো। ছোটো গাড়িগুলো রীতিমতো দাঁড়িয়ে গেছে। কন্ট্রোল করতে না পেরে ওই ছোটো গাড়ির পেছনে এসে লাগিয়ে দিই। কয়টা গাড়িতে ধাক্কা মারে? হ্যাঁ, কয়টা গাড়ির দুর্ঘটনা? কটা গাড়ি? প্রথমে বড় লরিটা ছোটো গাড়িটাকে লাগিয়ে যায়, তার সামনে তার একটা গাড়ি ছিল, ওই ছোটো গাড়িটা আবার ওটাকে লাগিয়ে। মানে কারো কি ক্ষতি হয়েছে? না, সেরকম কোনো ক্ষতি হয়নি, কিন্তু ছোটো গাড়িটা প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। আমি রাস্তা দিয়ে ময়নাগুড়ি যাচ্ছিলাম। ধূপগুড়ি থেকে মনের দিকে যাচ্ছেন? ধূপগুড়ি থেকে ময়নাগুড়ি যাচ্ছিলাম। লাল স্কুল মোড়ে ট্রাফিক যখন সিগন্যাল দিচ্ছে ক্রসিংয়ে, আমি ওখানে দাঁড়ায় পড়ছি। তারপর আমার থেকে পিছনে এসে একটা গাড়ি একটু করে ধুম করে আওয়াজ হলো। আমি কী ব্যাপার, কিসে আওয়াজ হলো? পিছনে কেউ মারছে। বাইরে হয়ে দেখলাম উনি মারছে, ওনাকে আবার পিছনে আরেকটা গাড়ি মারছে বড় গাড়ি। ওইটা কন্ট্রোল না করতে পারে মাইরে দিচ্ছে। মানে কি কারো কি ক্ষয়ক্ষতি হয়েছে? না, কেউর ক্ষতি হয়নি, দুটা গাড়ি ড্যামেজ হয়েছে। মানে গাড়িগুলোর অবস্থা কীরকম? গাড়ি আমারটা তো পিছনটা ড্যামেজ হয়েছে, কিন্তু আমাকে যে মারছে ওর আগে পিছিয়ে দুটাই ড্যামেজ হয়েছে। বলছি যে গাড়িটা মারছে সেই গাড়ি ধরা পড়েছে? হ্যাঁ, গাড়ি সামনে। পুলিশ আসছে? পুলিশ আসতেছে। পুলিশ তো ছিলই, পুলিশ তো সিগন্যালই দিয়েছিল। ট্রাফিক সিগন্যাল দেওয়া। বড়দিনের রাতে স্কুটির দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের, সাথে আহত আরো একজন।
বড়দিনের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছে আরও এক যুবক। দুর্ঘটনাটি ঘটে মংপং পুলিশ ফাঁড়ি সংলগ্ন কালী মন্দির এলাকার জাতীয় সড়কে। মৃত যুবকের নাম কিরান রোখা, তার বাড়ি নাগরাকাটার ডাইনা এলাকায়। আহত যুবকের নাম ময়ূর প্রধান, তার বাড়ি শিলিগুড়ির হায়দারপাড়া এলাকায়। জানা গেছে দুজনেই একটি স্কুটিতে করে শিলিগুড়ির দিকে যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় মংপং সংলগ্ন জাতীয় সড়কের একটি বাঁকে স্কুটির সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে স্কুটিতে থাকা দুই যুবক ছিটকে পড়ে যান রাস্তার ওপর। রক্তাক্ত অবস্থায় স্থানীয় মানুষজন এবং মংপং পুলিশ দুজনকে উদ্ধার করে রাতেই ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিরান রোখাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত ময়ূর প্রধানকে প্রাথমিক চিকিৎসার পর শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে রেফার করা হয়। মংপং পুলিশ স্কুটি এবং পিকআপ ভ্যানটিকে আটক করেছে। পাশাপাশি মৃত এবং আহত যুবকের পরিবারের সদস্যদের ঘটনার খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের ফোন করলো মংপুং থানা থেকে, আমাদের যে ইনচার্জ বড়বাবু আছে আমাদের, ফোন করার পরে বললো যে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আসতে লাগবে গাড়ি নিয়ে। তারপর আবার বলছে না আধা রাস্তা পৌঁছে গেলাম, বললো আসতে লাগবে না। তারপর দুজনকে নিয়ে আসলাম। একজন মনে হয় শায়দ মারা গেছে, আর একজনকে নিয়ে শিলিগুড়ি যাচ্ছি। আর কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট? এলএনবাটি মংপুং সামনে হয়েছে। কিভাবে হয়েছে জানা গেল? কীভাবে হয়েছে, স্কুটি ছিল শায়দ যতদূর সম্ভব এদের কাছে, আর এনারা শিলিগুড়ি পাঞ্জাবি পাড়ার যতটা সম্ভব আমার আইডিয়া, বাড়ির লোকের সাথে কথা হচ্ছে। ঠিক আছে, তো আমি এখন একজন নিয়ে যাচ্ছি, আরেকজন পরে যদি ডাক্তার কি বলে তারপরে তো যাবে শিলিগুড়ি। নাম কি জানা গেল? নাম জানা জানি এখন কোথায় নিয়ে যাচ্ছেন? এখন শিলিগুড়ি একজনকে। আচ্ছা, ঘন কুয়াশার জেরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। বুঝতে না পেরে আবর্জনা কুড়োতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন তিনি। ঘটনাটি ঘটেছে বিন্নাগুড়ি রেল স্টেশনে 99/9 নম্বর পিলারের কাছে। নিহত মহিলার নাম জাবেদা বিবি। তিনি বিন্নাগুড়ির ক্ষুদিরামপল্লী এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, এদিন আপ ধুবড়িগামী একটি ডিএমইউ ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় রেল পুলিশ এবং জিআরপি। পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন মৃতার পরিবারের সদস্যরা। आज हम लोग का 26 दिसंबर और नया साल का आगमन होने जा रहा था। सुबह सुबह ऐसा घटना सुनकर बहुत ही मनमार से बहुत दुखी है। आज सुबह सुबह ये डेमो ट्रेन जो धुबड़ी जाने वाली जा रही थी, कुहासा भी बहुत अधिक था, तो हमारा यहाँ से कि नेताजी पड़ा का ग्रामवासी जबड़ा फेंकने के लिए वो रेलगेट उस पार गया था लौटते वक्त, वो ट्रेन को देख नहीं पाया, उससे टक्कर होने के कारण से आज उनका ये मृत्यु हुआ है। यहाँ पे मतलब पूरा कुआसा था क्या? कुहासा था जिसके कारण से कंफ्यूजन हुआ, जिसके कारण से चोट लगा, ट्रेन से टकरा गई, जिसके कारण से वो डेथ हो गया उनका। उनका नाम जावेदा बीवी। अभी पुलिस और जीआरपी है? हाँ, दोनों ही आए हुए हैं यहाँ पे। यहाँ से अभी वो जीआरपीएफ अपना काम कर लिए हैं, पुलिस वाला भी अपना काम कर रहे हैं, करके हम लोग पोस्टमार्टम के लिए इसे जलपाईगुड़ी लेके जाएंगे। आपका नाम परिचय? मैं विजय प्रसाद, बिनागुड़ी अंचल सभापति। ফুলবাড়ির পশ্চিম ধনতলা এলাকায় রীতিমতো আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাড়ির সমস্ত কিছু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক কৃষ্ণপদ সরকার। তিনি পেশায় একজন মৎস্যজীবী এবং মাছ ধরেই তার সংসার চলে কোনো মতে। তিনি সকাল সকাল উঠে মাছ ধরতে নদীতে চলে যান। বাড়িতে ছিলেন তার স্ত্রী এবং তার ছোট ছোট 3 মেয়ে। এমন সময় স্থানীয়রা দেখতে পান তার বাড়ির থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং এলাকাবাসীরা ছুটে গিয়ে দেখতে পায় বাড়ির মহিলা আগুন নেভানোর চেষ্টা করছে। যদিও সেই আগুন নেভাতে দেরি হওয়ায় ততক্ষণে পুড়ে ছাই বাড়ির সমস্ত কিছু। এমতো অবস্থায় কি করবেন অসহায় পরিবারটি তা বুঝে উঠতে পারছেন না। বাড়ির মালিক কৃষ্ণপদ সরকার তার স্ত্রী সকলের কাছে সাহায্যের আবেদন করছেন, কারণ তার বাড়িতে ছোট ছোট 3 সন্তান রয়েছে। তাদেরকে নিয়ে কি করে আগামী দিন চলবে? তাই প্রশাসন যদি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো পরিবারটির কিছু সচ্ছল অবস্থা দাঁড়াবে। সবাই আশপাশে সবাই মিলে জল দিলাম, নিভলো, নেওয়ার পরে না সবই পুড়ে গেছে। কাপড় চুপড় খাওয়ার থেকে যা ছিল বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বড়দিনের উদযাপন জলপাইগুড়ি প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার দুপুরে বিভিন্ন চার্চের সদস্য, বিধায়ক, জেলা শাসক সহ অন্যান্য উচ্চ পদস্থ সরকারি আধিকারিক, পৌরসভার প্রতিনিধি, কর্মী এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি শহরে। এই প্রসঙ্গে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বলেন,
গতকাল 25শে ডিসেম্বর ছিল। আজ রাজ্যে সরকারের পর্যটন দফতরের পক্ষ থেকে সদর মহকুমা শাসকের আয়োজনে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা এই বিশেষ দিনটিকে উদযাপন করছি। আজকে প্রোগ্রামটা নিশ্চয়ই আপনারা জানেন, গতকাল 25শে ডিসেম্বর বড়দিন গেছে। সেই বড়দিন উপলক্ষে আমাদের ট্যুরিজমের পক্ষ থেকে আমাদের সদর মহকুমার শাসক আমাদের চক্রবর্তী মহাশয়ের ব্যবস্থাপনায় 7টি চার্চে যারা আছে, ফাদাররা আছে, তাদের উদ্যোগে আজকে একটা বিরাট রিলে হবে। সেই রিলেটা আমাদের চার্চে সেখানে যাবে, সেখানে বিভিন্ন রকম আলোচনা। কি কারণ, উদ্দেশ্য কি আপনাদের র্যালি? হ্যাঁ, বড়দিনের উপলক্ষে কি কারণ? উপলক্ষে 7টি চার্চে ফাদাররা আছে, মানে মহকুমা শাসকের কাছে প্লাস আমাদের জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান থেকে বিভিন্ন কাউন্সিলররা আছে, সবাই মিলিতভাবে একটা বড়দিন উপলক্ষে একটা মিছিল রিলে করা হবে। আজকে আপনারা সবাই জানেন যে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যেটা হেলথ থেকে যেটা করা হয়, প্রত্যেক বছরই করা হয়। আমাদের ক্রিসমাস ফেস্টিভ্যাল হয় আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলে হয়, কিন্তু তো এটা এবার ডেট ছিল 18 ডিসেম্বর থেকে আমাদের 31 ডিসেম্বর পর্যন্ত আমাদের এটা প্রোগ্রাম হয়। ওখানে আমাদের যতগুলো চার্চ আছে ওখানে একটু লাইটিং, ওখানে একটু বিউটিফিকেশনে আমরা গভর্নমেন্ট থেকে একটু হেল্প করা হয়। এর উপলক্ষে আজকে আফটার ক্রিসমাস মানে সেকেন্ড ডে আমাদের মিছিল একটু শোভাযাত্রা করা হয়। তো আজকে ওটাই শোভাযাত্রা ছিল। আমাদের টাউন এলাকার 7টে চার্চ আছে, ওটা নিয়ে আমরা একটু শোভা মিছিল করলাম। এরপরে এখানে কালচার প্রোগ্রাম হবে। তো এইসব চলছে। আমাদের টোটাল আমাদের জেলায় 23 চার্চেসকে আমরা হেল্প করেছি ফর ইলুমিনেশনের জন্য, ফর ডেকোরেশনের জন্য। তো এটাই আছে প্রোগ্রাম। 5 দিনের জন্য বার্ষিক 35তম প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করলো জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব। এবার কালিম্পং জেলার ফাগু ফরেস্ট এলাকায় তাদের ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পের এবারকার বিশেষ উল্লেখযোগ্য বিষয়টি হলো শিবিরটি রাজ্য স্তরের হতে যাচ্ছে। এই শিবিরে সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় 11টি জেলা অংশগ্রহণ করেছে। 16 জন এসকর্ট টিচার, 110 জন ছাত্রছাত্রী এবং বহু পরিবেশ এবং বিজ্ঞান কর্মী, বিশেষজ্ঞ, চিকিৎসক, আধিকারিক প্রমুখ অংশগ্রহণ করেছেন এখানে। পুরো শিবিরের চিকিৎসক এবং চিকিৎসা কর্মী দ্বারা গঠিত টিম থাকছে সারাক্ষণের জন্য। পুরো শিবিরটি এলাকা সিসিটিভির মাধ্যমে নজরদারিতে থাকছে। এদিন সকালে রাজবাড়ী গেট সংলগ্ন এলাকা থেকে এই যাত্রা শুরু হয়। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন, এই শিবিরের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রকৃতি পাঠ করার একটি বিশাল সুযোগ হলো। আমরা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে এবছর 35তম বছরে প্রকৃতি পাঠ শিবির আয়োজন করতে যাচ্ছি। আমাদের এই বছরের যেটা মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতির মাঝে প্রকৃতিকে চেনো জানো, এই ভাবনাটাকে সামনে রেখে আমাদের করা। আমাদের এই বছর উল্লেখযোগ্য যে বিষয়টা হয়েছে যে এবার আমরা রাজ্য স্তরের এই শিবির আয়োজন করতে যাচ্ছি, যেখানে প্রায় 11টা জেলা থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। দূর দূরান্ত থেকে, কলকাতা, 24 পরগনা, বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসছে। এবং আমাদের এই ক্যাম্পে আরও দুটো মুখ্য বিষয় আমরা অ্যাড করেছি এবছর। আমাদের কিন্তু ফুল একটা মেডিকেল টিম থাকছে, যারা একদম 5 দিনই থাকবেন, চিকিৎসক সঙ্গে থাকবেন। শুধু তাই নয়, আমরা ওখানে স্থানীয় মানুষদের মধ্যে আমরা মেডিকেল ক্যাম্প করব ওখানকার মানুষদের জন্য, ওই গ্রামটায় যে গ্রামে হচ্ছে আমাদের জঙ্গলের পাশে। তার সঙ্গে আমাদের সিসিটিভি 24 ঘন্টা সার্ভিলেন্সের ব্যবস্থা আছে, সেটাও এবছর আমাদের নতুন করে অ্যাড করেছি। প্রায় 110 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে, প্রায় 16-17 জন এসকর্ট টিচার আছে, বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তি আছে, বিভিন্ন প্রকৃতিবিদ আছে আমাদের সঙ্গে। এবং এটা আগামী 5 দিন অবধি চলবে, অর্থাৎ আজকে 26শে ডিসেম্বর থেকে শুরু, আগামী 30শে ডিসেম্বর শেষ হবে। সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রতি বছর নেওয়া হয়, এটা তো ভীষণ প্রয়োজনীয় উদ্যোগ। সারা পশ্চিমবঙ্গ থেকে যে উৎসাহ পেয়েছি আমরা, তার জন্যে সত্যি ভালো লাগছে যে এই ধরনের ক্যাম্প আমরা এইভাবে করতে পারবো। আশা করি সাফল্যমণ্ডিত হবে। এবং ওখানে আমার ক্রেতা সুরক্ষা দপ্তরের একটা সেশন থাকবে, একটা সেমিনারের ব্যবস্থা একদিন করা হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ
15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আশা কর্মীদের বিক্ষোভ শহর জলপাইগুড়িতে, সাথে ধিক্কার মিছিল। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের উদ্যোগে আজ সমাজপাড়া মোড়ে কর্মবিরতি পালন করছেন। 23শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে তাদের কর্মবিরতি। মূলত তাদের দাবি স্বাস্থ্যকর্মীদের মতো তাদের স্বীকৃতি দেওয়া। আশা কর্মীদের দিতে হবে ন্যূনতম 15,000 টাকা বেতন। ইনসেন্টিভ বন্ধ করে তাদের স্থায়ী বেতন তৈরি করতে হবে। মোবাইল রিচার্জের টাকা আরো বাড়াতে হবে। মাতৃকালীন ছুটির দিন সংখ্যা বাড়াতে হবে সহ আরো বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে কর্মবিরতির সাথে সাথে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের এই ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন। এদিন জলপাইগুড়ি সমাজপাড়া মোড়ে আশা কর্মী ইউনিয়নের তরফে বিক্ষোভ প্রদর্শন করার পর জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তাদের এই মিছিলটি। এমনি আপনারা জানেন যে গত 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু হয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এআইটিউসি অনুমোদিত এই দুটি ইউনিয়নের নেতৃত্বে। এদের যে শোষণ বঞ্চনা, এই যে 5,200 টাকা রাজ্য গভর্নমেন্ট দেয়, কিন্তু এই টাকায় বাস্তবে সংসার চলে না। আজকে যারা দিনমজুর করে তাদেরই হাজিরা 500 টাকা, ফলে এই 5,200 টাকায় আজকে তাদের যে সংসার প্রতিপালন হচ্ছে না। আমরা গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাচ্ছি যে আমাদের বেতন 25,000 টাকা যদি না করে গভর্নমেন্ট, তাহলে আমাদের এই আন্দোলন চলবে। রাজ্য সরকারকে আমরা বলেছি যে মিনিমাম 15,000 টাকা বেতন করতে হবে। যে কর্মীরা কাজ করতে করতে মারা যাচ্ছে, সেই কর্মীরা নিঃস্ব, তাদের যে ফ্যামিলিগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে, সেই ফ্যামিলিগুলো 1 টাকাও গভর্নমেন্ট তাদেরকে সাহায্য করছে না। ফলে তাদেরকে অবিলম্বে 5 লক্ষ টাকা তাদের দিতে হবে এবং এই যে তাদের পেনশন, পিএফ, সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে, এই দাবিগুলো। এবং এই যে মাতৃত্বকালীন ছুটি তাদের 45 দিন, তাহলে আমরা যারা আশা কর্মী ফিল্ডে যারা কাজ করছি তারা আমরা মায়েদেরকে বলছি যে ব্রেস্ট মিল্ক খাওয়াবেন 6 মাস, অথচ আশা কর্মীদের ক্ষেত্রে 6 মাস ছুটি নেই, সেটা 45 দিন। তাহলে এই যে সরকারের যে দ্বিচারিতা, সরকার আজকে আশা কর্মীদের মানুষ হিসেবে গণ্য করছে না। কারণ যদি মানুষ হিসেবে গণ্য করতো তাহলে তাদেরকে 6 মাস ছুটি সরকারি ঘোষণা করতো। তাই আমরা জানাতে চাইছি যে আমাদের অবিলম্বে 6 মাস মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। পদ্মশ্রী করিমুল হকের বায়োপিকে দেব, এই নিয়ে উচ্ছ্বসিত করিমুল বাবু। আজ জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বায়োপিক নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান করিমুল বাবু। পদ্মশ্রী করিমুল হকের জীবন অবলম্বনে বায়োপিক তৈরি হতে চলেছে। এই ছবিতে করিমুল হকের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা দেব। বিষয়টি নিয়ে অত্যন্ত আনন্দিত এবং আবেগপ্রবণ পদ্মশ্রী করিমুল হক। আজ জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি এই বায়োপিক নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। করিমুল বাবু বলেন, তার জীবন সংগ্রাম এবং মানব সেবার কাহিনী পর্দায় উঠে আসা গর্বের বিষয়। এদিন প্রেস ক্লাব থেকে ভিডিও কলে অভিনেতা দেবের সঙ্গে কথা বলেন তিনি। দেবের সঙ্গে কথা বলে আরো আপ্লুত হয়ে পড়েন করিমুল বাবু। আজকে আমার বায়োপিক ফিল্মটা, এটা অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বর বায়োপিকটা আমার দেব করবে, আর দেবের জন্মদিনে পোস্টার লঞ্চ করছে। সেই আনন্দে আমি প্রেসটা করছি যে আমার একটা হিন্দি ফিল্ম বায়োপিক অনেক লেট হয়েছে, আর ওনাদের সাথে কথাবার্তা বললাম, একটু লেট হবে বলছিল, তা আমি বললাম যে বাংলা রাইটটা নিয়ে
এটা দেবকে আমি দেবো, আর দেবকে দিয়ে বায়োপিকটা ফিল্মটা করবার জন্য আজকে প্রেস করতেছি আপনাদের মাধ্যমে, সবাই জানুক যে আমার বায়োপিকটা হতে চলেছে। নিয়ে বায়োপিক আমি চাচ্ছি যে আমার যে কাজকর্মগুলো হচ্ছে আমি সমাজে একটা দিশা দেখাতে চাই, যে একটা মোটরসাইকেল হলে মানুষের যান বাঁচানো যেতে চাই। আমি 7,500 মানুষকে আমি যান বাঁচিয়েছি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বিভিন্ন রকম। এবং সবচেয়ে বড় সহযোগিতা করছে ডাক্তারবাবুরা। আজকে ডাক্তারবাবুদের জন্য আমার কিন্তু একটা নামযোগ উঠছে বড়। তো এটা খুব খুশি যে আমি একটা চা বাগানের শ্রমিক হয়ে আমি একটা ইতিহাস তৈরি করতে চাচ্ছি। অনেক স্বামী বিবেকানন্দ বলছে জন্মেছিস একটা দাগ কেটে যায়। আমার তো টাকা পয়সা নাই, আমার ইতিহাসটাই দাগ কাটবো একটা, যে পরের জন্মে যারা উঠবে তারা যেন এসব ইতিহাস পড়ে যেন সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেবের সাথে আমার আলোচনা হয়ে গেছে, বায়োপিকটা পুরোটাই করবে। এবং টাকা পয়সা উনি বলছে যে তোমার আমি অর্থনীতির অবস্থা দেখছি, তোমার অবস্থা খুবই একটা শোচনীয়, যে আমি যেটাই মুনাফা করব সেটা তোমার একটা ভাগ তোমাকে দেব, আর অর্থ এমনি সামনে কিছু আমাকে তুলে দিবে, এটাই বলছে। তো আমার একটা ভরসা আছে দেবের উপরে, কারণ দেব আমাকে পায়ে, আমি দেবকে সঙ্গে সঙ্গে বলছি তুমি আমার বায়োপিক করতে চোখে জোড়া দিয়েছো, ও আমাকে জোড়া ধরে এত খুশি হয়েছে, এত খুশি। সঙ্গে সঙ্গে বলছিল যে আমার বাবা মার সাথে তোমাকে কথা বলাই দেবো, তোমার কে মানে তুমি একটা আলাদা টাইপের লোক, আমি বুঝে গেছি, তোমাকে আমি কমসে কম দেব ঠকাবে না, এটা মনে করাই হোক, এটাই বলছি আর কি। বেঙ্গলিটা এটা অ্যাকচুয়ালি আমার বাংলা যেটা বই হবে সেটা আমি আগে থেকে ডিসিশন নিয়েছিলাম যে দেবকে দিয়ে করাবো, কারণ দেব একটা মোটামুটি আমাদের হিরো, একটা বাংলার হিরো, হ্যাঁ, জনমুখী ভালো আছে। তো সেটা আমার বিনয় মুদগিল যে ডাইরেক্টর আছে তিনি কথাবার্তা বলার পরে আমার সাথে যোগাযোগ করলো, দেবও যেহেতু এগ্রি হলো, আমিও এগ্রি হলাম। বাস আমি চাচ্ছি যে দেব করলে বইটা খুব ভালোই হবে, খুব সুন্দর হবে, এটাই আর কি। কালকে কি হয়েছিল এই ব্যানারটাকে উদ্বোধন? ও অ্যাকচুয়ালি ব্যানারটা ওর জন্মদিন ছিল, জন্মদিন উপলক্ষেই ব্যানারটাকে উদ্বোধন হয়েছিল। সেই সেটা 25শে ডিসেম্বর গতকালে। আর আজকেও সেটা আমি এখানে জলপাইগুড়িতে আপনাদের সামনে আমি একটা ব্যানার উদ্বোধন করতেছি, উত্তরবঙ্গের মানুষ জানুক যে আমার বায়োপিক ফিল্মটা হচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যমে। দেব বলছে যে পুরাটাতে উত্তরবঙ্গের শুটিংটা হবে অ্যাকচুয়ালি নদী নালা ফরেস্ট এরিয়া, যেদিকে তুমি পাশে নিয়ে যাও, যে জঙ্গল দিয়ে পাশে নিয়ে যাও, বা যে শহরে জলপাইগুড়ি শহরে হসপিটাল যে আছে সেগুলোতে শুটিং করবে, মালবাজারে করবে, এরকম শিলিগুড়িতেও মেডিকেল কলেজেও করবে, আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলো সেগুলো কী করে পেশেন্ট নিয়ে যায়, সবটাই উত্তরবঙ্গেই হবে আর কি। এটা সম্পূর্ণ জলপাইগুড়ি জেলা জুড়ে এটা করবে। কবে নাগাদ এর শুটিং শুরু হবে? জানুয়ারিতে চালু হয়ে যাবে শুটিংটা। কবে নাগাদ আসবে ওনারা আসতেছে লোকেশন দেখার 2-1 দিনের মধ্যে লোকেশন দেখার জন্য আসতেছে ওনারা। লোকেশন দেখা আমি দেখাই দেবো, ওনারা দেখবে, তারপর জানুয়ারিতেই ওরা বলছে আমরা 3-4 মাসে কমপ্লিট করবো শুটিং। সিনেমাটা হলে কি মনে হয়? সিনেমাটা হলে সবচেয়ে বড় জিনিস আমার যে কাজকর্মগুলো, আমার বাচ্চারাগুলো ইতিহাস পাতায় থাকবে। আর ছোটো ছোটো বাচ্চারা যারা জন্ম নিয়ে আসতেছে বা স্কুলে আসে, তারা আমার ইতিহাসটা পড়লে হয়তো সমাজটা ধরে রাখতে পারলে, আর এরকম বাইক অ্যাম্বুলেন্স আরও শহরে বা গ্রামেও বিভিন্ন জায়গায় হোক, আমি সেটাই চাই। আর টাকা পয়সা বড় জিনিস না, সবচেয়ে বড় জিনিস ইতিহাস দেখে গেলে কেউ ইতিহাসটা ধরে রাখা মানুষের সাথে ভ্রাতৃত্ববোধটা রাখবে। এই সিনেমাটা করতে কত টাকা বাজেট লাগতে পারে? তো উনি বলছেন, দেখুন এখন উনি বলছে যে বইটা করতে করবো অনেক টাকা লাগবে, তা আমার একটা ভারবিল একটা উনিও বাজেট করে রাখছে, তা দেখলাম তো 10 কোটির মতন তো এমনি উনি বাজেট করে রাখছে। পুরোটাই উত্তরবঙ্গে করবে, রিয়েল করবে, একদম পুরোটাই উত্তরবঙ্গে করবে। আজ থেকে শুরু হলো জলপাইগুড়ি জেলা বাস্কেটবল প্রতিযোগিতা। 26 তারিখ থেকে 28 তারিখ মোট 2 দিন ব্যাপী চলবে এই প্রতিযোগিতা। শুক্রবার জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে সমরেন্দ্র প্রসাদ বিশ্বাস চ্যাম্পিয়ন এবং অসিত কুমার বোস রানার্স আপ ট্রফি বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হলো। 26শে ডিসেম্বর থেকে শুরু হয়ে 28শে ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলছে সেন্ট পলস বিদ্যালয়ের বাস্কেট গ্রাউন্ডে। আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খেলার শুভ সূচনা করা হয়। আমাদের আজকে জলপাইগুড়ি জেলা বাস্কেটবল সংস্থার ব্যবস্থাপনায় এবং জলপাইগুড়ি সমরেন্দ্র প্রসাদ বিশ্বাস এবং অসিত বাসুর রানার্স আপ এই চ্যাম্পিয়নশিপ আজকে শুরু হলো। এটা 3য় বর্ষ এবং এখানে 8টি দল, বাস্কেটবলের 8টি দল, উত্তরবঙ্গের পাহাড় সহ জলপাইগুড়ির পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে 8টি দল এখানে উপস্থিত হয়েছে। 26, 27, 28 এই 3 দিন এই খেলা চলবে এবং আমরা এই 3 বছর ধরে এটা করছি। আমাদের জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় টুর্নামেন্টটি হচ্ছে এবং
সেন্ট পল স্কুল জলপাইগুড়ির বিশিষ্ট স্কুল, এই স্কুলের যে খেলার মাঠ সেখানে প্রত্যেকবারই আমরা করি, তাদের সহযোগিতায় করি। এই খেলা হচ্ছে এবং আগামী 28 তারিখ পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে, তার মাধ্যমে সমাপ্ত হবে। আজকে ক্লাব অলিম্পিয়া এবং রিপার্স দার্জিলিং দুটো টিমের খেলা। মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির 55তম বর্ষে রাজ্য সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হতে চলেছে। আগামী 27 এবং 28 ডিসেম্বর জলপাইগুড়ির প্রান্তিক শহরের ময়নাগুড়ির রবি তীর্থ ভবনে সভায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় 1000 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন। 28 ডিসেম্বর সকাল 10টায় একটি মিছিল ময়নাগুড়ি শহর পরিক্রমা করবে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আগামী 27 থেকে 28 ডিসেম্বর ময়নাগুড়ি রবিতীর্থ ভবনে এ রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের বার্ষিক সাধারণ সভার আহ্বান করেছি। এই বার্ষিক সাধারণ সভায় যাতে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীরা আসেন সেই আমন্ত্রণ জানানোর জন্য আজকে এই প্রেস মিট আমরা করছি। আপনারা জানেন এমন একটা সময় আমরা প্রেস মিট করছি যখন পশ্চিম বাংলায় বিদ্যালয়ে হাজার হাজার শূন্যপদ, পাস ফেল না থাকার কারণে পড়াশোনা আজকে বিঘ্নিত হচ্ছে। সম্প্রতি জাতীয় শিক্ষানীতি প্রণীত সেমিস্টার প্রথা 11-12 চালু করার ফলে ছেলে মেয়েদের যেভাবে আজকে গোল করে পরীক্ষায় পাস হতে হচ্ছে তাতে বাস্তবে সেখানেও পাস ফেল উঠে যাচ্ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে সরকার যেভাবে বিএলও ডিউটি দিয়ে একের পর এক বিভিন্ন দীর্ঘ ছুটি দিয়ে শিক্ষকদেরকে শিক্ষা বহির্ভূত কাজে যুক্ত করে টেট সহ বিভিন্ন পরীক্ষার এনে তাদেরকে যেভাবে এনগেজ করে রাখা হচ্ছে, এর ফলে শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়ছে। অন্যদিকে এইভাবে একে চাপা দেওয়ার জন্য আজকে কেন্দ্রীয় শিক্ষানীতিতে যেটা রাজ্য সরকার প্রণয়ন করছে, রাজ্যে স্কুল কমপ্লেক্স গঠন করা হচ্ছে, শূন্যপদে নিয়োগের দরকার নেই, এর প্রতিবাদে সেই সঙ্গে আজকে পশ্চিমবাংলায় শিক্ষক শিক্ষাকর্মীর যে চরম অবস্থা, 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা আজকে তাদের চাকরি পেল না, তাদের চাকরি কেড়ে নেওয়া হলো, তাদের পুনর্বহালের দাবিতে। একই সঙ্গে রাজ্য সরকার যেভাবে আজকে বকেয়া দিয়ে না দিয়ে সুপ্রিম কোর্টে গেল, তার প্রতিবাদে অবিলম্বে 7ম পে কমিশন গঠনের দাবিতে, পার্শ্ব শিক্ষকদের বাঁচার উপযোগী বেতন, আইসিটি টিচারদের বেতন সহ এই সকল বিভিন্ন দাবিতে সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি এবং শিক্ষার দাবিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে আসার আহ্বান জানাই। আপনার নাম আর পরিচয়টা? আমি বাসুদেব দাস, সহকারী সাধারণ সম্পাদক, মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। কালিম্পং জেলার মাকুম এবং চেল রেঞ্জ এলাকায় শুরু হয়েছে ওদলাবাড়ি পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে বার্ষিক প্রকৃতি পাঠ শিবির। প্রকৃতির কোলে শেখার পাঠ, লিজ নদীর তীরে পরিবেশ শিবিরের প্রাণের উচ্ছ্বাস। সবুজ পাহাড়ের সারি, পাথরের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ লিজ নদীর কলকল ধ্বনি আর আকাশে ডানা মেলা অচেনা পাখির ডাক। এই অপার সৌন্দর্যের মাঝে প্রকৃতিকে জানার এক ব্যতিক্রমী পাঠে মেতে উঠল শত শত পড়ুয়া। প্রকৃতির নীরবতা আর নির্জনতাকে সঙ্গী করে শুক্রবার দুপুরে মাকুম এলাকায় ন্যাসের রজত জয়ন্তী বর্ষের প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালবাজারের বিডিও রশ্মি দীপ্ত বিশ্বাস। উপস্থিত ছিলেন মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক। ন্যাসের কোঅর্ডিনেটর নফসার আলী। বিশ্বজিৎ নন্দী জানান 8 থেকে 20 থেকে 21 বছর বয়সী স্কুল এবং কলেজ পড়ুয়া মোট 150 জন ছাত্রছাত্রী এই শিবিরে অংশ নিয়েছে। শিবিরের অংশগ্রহণকারী দীপা মণ্ডল এবং জ্যোতি মজুমদারের চোখে মুখে উচ্ছ্বাস স্পষ্ট। তারা জানায় এই প্রথম বাবা মাকে ছেড়ে বন্ধুদের সঙ্গে তাঁবুতে থেকে প্রকৃতির কাছে আসার সুযোগ পেয়েছি। আগামী 5 দিন পাহাড়, নদী এবং অরণ্যের সঙ্গে কাটানোর ভাবনাতেই তারা রীতিমতো রোমাঞ্চিত। একইভাবে নতুন অভিজ্ঞতা এবং শেখার আনন্দে মুখর নরদীপ বিশ্বকর্মার মতো আরো অনেক পড়ুয়া। এর আগে শুক্রবার সকালে বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক রজত জয়ন্তী বর্ষের এই শিবিরের আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করেন। পাথুরে নদী পথ পেরিয়ে পড়ুয়ারা পৌঁছায় প্রকৃতির কোলে গড়ে ওঠা শিবিরে। আগামী 30 ডিসেম্বর পর্যন্ত পড়ুয়াদের ট্রেকিং, রক ক্লাইম্বিং, রিভার ক্রসিং, র্যাপেলিং, প্রতিকূল পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল সহ নানা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এই শিবিরে প্রায় 150 জন ছাত্রছাত্রী এবং প্রায় 50 জন গাইড প্রশিক্ষক অংশ নিচ্ছেন এই প্রকৃতি শিক্ষার মহাযজ্ঞে। हाँ, मेरा नाम ज्योति मंडल है। मैं यहाँ पर अगले साल पे आई थी, तो इस बार हम आए हैं तो यहाँ पर ये रिवर क्रॉसिंग, फिर ये माउंटेन चढ़ना हो रहा है।
और हम लोग यहाँ पर खाना खाने अभी जा रहे हैं। और यहाँ पर यहाँ पर हम लोगों को सीखने मिला है कि ऐसे नेचर को गंदा ना करके हम लोग रह सकते हैं और हम लोग सरवाइव कर सकते हैं। रिवर क्रॉसिंग कैसे कर सकते हैं, फिर ये जो हम लोगों को सीखता है, डर है अंदर का जो डर वो खो जाता है जब रिवर क्रॉसिंग कैसे कर सकते हैं, माउंटेन में कैसे चढ़ सकते हैं, ये भी सिखाता है। सीख चुके हैं हम लोग, यहाँ पर सिखाया रहा है। रजत जयंती वर्ष कैम्प चलছে আমাদের। এই ক্যাম্প কিন্তু এবার কালিম্পং জেলা মাকুমে গ্রামের রিভার বেডের কাছে আমাদের পাহাড়ের কোলে এবার ক্যাম্প শুরু হয়েছে। আজকে সকালবেলা মাননীয় মন্ত্রীর সাথে এসডিও বিডিও সহ সবাইকে নিয়ে আমাদের ফ্ল্যাগ অফ ওখানে সেরেমনি হয়, তারপর আমরা ওখান থেকে চলে আসি ক্যাম্পে। এই মুহূর্তে আমরা ক্যাম্পে উপস্থিত হয়েছি। আমাদের রোপ থেকে স্টার্ট করে বিভিন্ন যে কর্মসূচি আমাদের শুরু হয়ে গেছে এবং এটা শেষ হবে 31 তারিখ দুপুরবেলা। এই কয়দিনের মধ্যে কন্টিনিউ আমাদের, যেমন আজকে রাত্রে 26 তারিখ রাত্রে কিন্তু আজকে স্কাই ওয়াচার অ্যাসোসিয়েশন টেলিস্কোপ নিয়ে আসে রাত্রেবেলা। তাদের যে কর্মসূচি রয়েছে রাত্রেবেলা টেলিস্কোপের মাধ্যমে বাচ্চাদেরকে আমরা চাঁদ দেখাবো বা অন্য যে গ্রহ হবে সেগুলো দেখাবো এবং প্রজেক্টরের মাধ্যমে বাচ্চাদের বোঝানো হবে। কালকের থেকে আমাদের অ্যাক্টিভিটি শুরু হচ্ছে ট্রেকিং, রিভার ক্রসিং, র্যাপলিং থেকে রক ক্লাইম্বিং থেকে স্টার্ট করে বিভিন্ন কর্মসূচি রয়েছে। তার সাথে সাথে ডুয়ার্সে যে বড় সমস্যা দেখা যাচ্ছে যে মানুষ এবং বন্যপ্রাণ সংঘাত, এর উপরে আমাদের ভালো করে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়, আমাদের বাচ্চাদের বোঝানোর সাথে সাথে পরিবেশটাকে কি করে বাঁচানো যায় সেটা নিয়ে আমরা প্রত্যেক বাচ্চা, আজকে আমাদের ক্যাম্পে 150 জন বাচ্চা উপস্থিত হয়েছেন। আমরা 50 জন বাচ্চাকে কিন্তু পরিবেশের সম্বন্ধে তাদেরকে ওয়াকিবহাল করব, তাদেরকে পরিবেশ বাঁচানোর জন্য আমরা চিন্তা ভাবনা এখান থেকে তাদেরকে চিন্তা ভাবনা আরো মাথা আমরা দিব। ঠিক আছে, এরা প্রত্যেক বছর এরকম একটা প্রোগ্রাম করে যে কিছু ছেলেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে তারা কিন্তু এক সপ্তাহ ব্যাপী তারা কিন্তু বাইরে জঙ্গলে তারা রাখে, খাওয়া দাওয়া থেকে নিয়ে যত্ন করে তারা রাখে। এটা প্রত্যেক বছর তাদের এই প্রোগ্রামটা করে। শুধু এই প্রোগ্রাম না, যে আমরা দেখি যে প্রত্যেক বছর, এই বছর হয়তো 200 স্টুডেন্টকে তারা নিয়ে বাইরে রাখবে। এই যে এক সপ্তাহ ব্যাপী এই বাচ্চাদেরকে রাখা, এটা সবচেয়ে রিস্কের কাজ, কিন্তু তারা নিজের রিস্কে নিয়ে এই কাজটা করে। সত্যি এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আর তার সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন, এটা আজকে এই জামানাতে মানুষ নিঃস্বার্থ ভাবে কেউ কাজ করতে চায় না, কিন্তু আমি দেখি যে এই যে এনজিও নেস আছে, এটা কিন্তু নিঃস্বার্থ ভাবে তারা কিন্তু আজকে মানুষের জন্য কাজ করে, যারা হ্যান্ডিক্যাপের জন্য সাহায্য করে, আমরা এটা দেখেছি। তো নিশ্চয়ই আমরা আশা করব যে যেই উদ্দেশ্য নিয়ে আজকে যে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, যাতে শান্তিভাবে, যাতে যত্ন করে এই বাচ্চাটা রাখা হোক, এইটাই আমি বলবো। আর আশা করবো প্রত্যেক বছরই তারা এরকম প্রোগ্রাম করে। আর এই প্রোগ্রাম তার সাথে সাথে তারা কিন্তু শুধু এটা না, এরা অনেক গরিব লোকের পাশে, আমরা সবসময় তাদেরকে পাশে দাঁড়াতে দেখেছি। তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করে হ্যান্ডিক্যাপদেরকে সাইকেল থেকে নিয়ে কানের মিশিয়ে এইসব জিনিসপত্র কিন্তু তারা করে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আনন্দের আড়ালে এ যেন বিদায়ের অশ্রু। আতিয়াকুন্ডি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চড়ুই ভাতি এবং বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। রায়গঞ্জ পূর্ব চক্রের অন্তর্গত তাহিরপুরের আতিয়াকুন্ডি প্রাথমিক বিদ্যালয়ে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো চড়ুই ভাত এবং চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা। বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যেমন ছিল উৎসবের আনন্দ, তেমনই ছিল বিদায়ের বিষাদ। চতুর্থ শ্রেণী শেষ করে পঞ্চম শ্রেণীতে অন্য বিদ্যালয়ে পড়তে যাওয়ার মুহূর্তে ছাত্রছাত্রীদের চোখে ফুটে ওঠে আবেগ। শুধু পড়ুয়াদের নয়, শিক্ষক শিক্ষিকা এবং কর্মীদের মনেও দেখা যায় বিদায়ের ছাপ। তবে সেই সঙ্গে ছিল গর্ব, কারণ ছাত্রছাত্রীরা সফলভাবে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মার্কশিট, পড়াশোনার সামগ্রী এবং সরকারি সার্টিফিকেট।
চড়ুই ভাত উপলক্ষে আয়োজন ছিল ভাত, ডাল, সবজি, মাংস, মিষ্টি, দই এবং সাথে চাটনির। এছাড়াও নানা বিনোদনের আয়োজন শিশুদের আরো আনন্দ বাড়িয়ে তোলে। সব মিলিয়ে আনন্দ এবং আবেগে ভরা এই দিনটি বিদ্যালয়ের সকলের কাছে স্মরণীয় হয়ে থাকলো। আমার নাম বিপুল দাস, আমি স্কুলের সহশিক্ষক। আমরা প্রতি বছরই এই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ছাত্রছাত্রীদের নিয়ে একটা বনভোজন করি। এখন তো আর বনে যাওয়া সম্ভব না, তাই স্কুলের মাঠেই আমরা তাদের আনন্দ দেওয়ার জন্য এই পিকনিক বা বনভোজনটা করি এবং তাদের বিভিন্ন রকম খেলাধুলার জিনিস নিয়ে আসি এবং আমরা যে মিকি মাউস, জাম্পিং এসব দিয়ে রেখে তাদেরকে একটা আনন্দ দেওয়ার চেষ্টা করি। এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে আমরা এই অনুষ্ঠানটা শেষের পরে, খাওয়া দাওয়ার পরে, আমাদের যে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আছে যারা আগামী দিনে ভবিষ্যতে গড়ার জন্য হাই স্কুলে যাবে, তাদেরকে একটা বিদায় সম্বর্ধনা দিই। ভারাক্রান্ত মন নিয়ে তাদেরকে আশীর্বাদ করে তারা যাতে ভবিষ্যতে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে সেই আশা রেখে তাদের আশীর্বাদের মাধ্যমে আজকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটি আমরা করে থাকি, প্রতি বছর করে থাকি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আজ রাজ্য সরকারের পর্যটন দফতরের পক্ষ থেকে সদর মহকুমা শাসকের আয়োজনে বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিক, বিধায়ক, নানা প্রতিনিধি এবং স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শহর জুড়ে করা হলো বড়দিন উদযাপন। অ্যাম্বুলেন্স দাতার আত্মজীবনী অবলম্বনে তৈরি হতে চলেছে বায়োপিক, যেখানে পদ্মশ্রী করিমুল হকের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা দেবকে। বিষয়টি নিয়ে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত করিমুল বাবু। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।